প্রতিষ্ঠানের কোন অ্যাকাউন্টসগুলো নমিনাল অ্যাকাউন্ট? সাধারণত কোনো একটা প্রতিষ্ঠানে ডিউরিং আ পার্টিকুলার অ্যাকাউন্টিং পিরিয়ড সেই প্রতিষ্ঠানটিকে চালানোর জন্য অপারেশনের জন্য যে সমস্ত এক্সপেন্সেস হয়, সেই যে সমস্ত এক্সপেন্সেসগুলি ফিক্সড নয়, দীর্ঘমেয়াদী সময়ের জন্য থাকে না, যেগুলো নাকি সেই পার্টিকুলার পিরিয়ডেই কনজাম্প হয়ে যায়। লাইক ধরো আমি এমপ্লয়িজ আমি নিযুক্ত করেছি এবং পার্টিকুলার পিরিয়ডে আমি তাদের থেকে লেবারটা আমি নিচ্ছি, সো তার পরিবর্তে আমি তাদেরকে স্যালারি দিচ্ছি, রাইট? এবার আমি যে তাকে স্যালারি দিচ্ছি, এই স্যালারির যে ভ্যালু সেটা আমি ইউটিলিটিসের মাধ্যমে সেই পার্টিকুলার পিরিয়ডে কনজামশন করে নিচ্ছি। বাট ফর এক্সাম্পল আমি যদি তোমাদের বলি যে আমি কোনো একটা আলমিরা কিনলাম, রাইট? এখন আলমিরা যদি আমি কিনি তার থেকে আমি লং টার্ম বেনিফিট নেব। আলমিরা যদি আমি কিনি আগামী 4 বছর, 5 বছর, 6 বছর কিংবা 10 বছরও সেটার পরিবর্তে সেটার থেকে আমি ইউটিলিটিস আমি গ্রহণ করব, যেগুলো বিজনেস অর্গানাইজেশনে ডিউরিং দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড বিজনেসটাকে অপারেট করার জন্য, অপারেশনের জন্য যে সমস্ত এক্সপেন্সেসগুলো হয় সেইগুলো নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। এবং প্রতিষ্ঠানে ডিউরিং দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড যে সমস্ত লসগুলোকে সামনে সে সম্মুখীন হতে হয়, লাইক তার আগুনে কোনো স্টক পুড়ে গেল, তো সেই কারণে একটা তার লস হতে পারে। এছাড়াও তার যে সমস্ত ইনকামস বা গেইনসগুলো হয়, যেমন কোনো একটা পুরনো কোনো একটা ফার্নিচার সেটা বিক্রি করে যেটা যে ইনকামটা করলো, সেটা হলো প্রফিট অন সেল অফ ফিক্সড অ্যাসেটস। আবার সে হয়তো কোনো একটা ডিপোজিট করেছিল, ইনভেস্টমেন্ট করেছিল, তার পরিবর্তে সে ইন্টারেস্ট পেলো, এটা এটা একটা গেইনস হতে পারে। তো আমাদের এইটুকুই বুঝতে হবে যে সমস্ত এক্সপেন্সেস, সমস্ত লসেস, সমস্ত ইনকামস অর গেইনস নমিনাল অ্যাকাউন্ট। এটা কিন্তু কখনোই ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপিটাল ইনকাম হবে না। ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং ক্যাপিটাল ইনকামের সাধারণত ক্যারেক্টারিস্টিক্স এটাই যে এটা লং টার্ম সময়ের জন্য এটা আমরা ইউজ করে থাকি। তো বেসিক্যালি শর্ট টার্ম সময়ের জন্য যে সমস্ত এক্সপেন্সেস, লসেস এবং ইনকাম গেইনসগুলো হয় সেইগুলো নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। এখন আমি তোমাদের দেখাবো যে এক্সপেন্সেসের মধ্যেগুলো কোন কোন জিনিসগুলো আছে, লসেসের মধ্যে কোন কোন জিনিসগুলো আছে, অ্যান্ড ইনকামস অ্যান্ড গেইনসের মধ্যে কোন কোন জিনিসের গুলো আছে যেগুলোকে তোমরা নমিনাল অ্যাকাউন্ট হিসেবে চিহ্নিত করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ সমস্ত এক্সপেন্সেসগুলো এখানে দেওয়া হলো, যেখানে আছে স্যালারিজ অ্যান্ড ওয়েজেস। ডাইরেক্ট প্রোডাকশনের সঙ্গে যে সমস্ত লেবাররা যুক্ত তাদেরকে ওয়েজেস দেওয়া হয়, এবং অফিসে যে সমস্ত কর্মী নিযুক্ত করা হয় তাদেরকে দেওয়া হয় হলো স্যালারিজ। এছাড়াও যে কারখানাটা ভাড়া নেওয়া হয়েছে বা যেই অফিসটা ভাড়া নেওয়া হয়েছে সেই জন্য একটা রেন্ট দিতে হয় তাকে 12 মাসের জন্য, সেটা একটা এক্সপেন্সেস হতে পারে। এছাড়াও প্রতিষ্ঠানটি সুরক্ষার জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে সে যদি বিমা করে, তো সেক্ষেত্রে ইন্স্যুরেন্স খাতে তাকে একটা খরচা করতে হয়, এটা একটা ইন্স্যুরেন্স। এছাড়াও আছে ইলেকট্রিক্যাল চার্জেস আছে, ওয়াটার চার্জেস আছে, টেলিফোন অ্যান্ড ইন্টারনেট আছে, অফিস আদার্স যে সমস্ত এক্সপেন্সেস আছে, এই সমস্ত এক্সপেন্সেস আছে, তোমরা সমস্ত কিছু দেখে নেবে। এবং এখানে দেখো কিছু কিছু জিনিস আছে, যেমন ডেপ্রিসিয়েশন, ব্যাড ডেট। এই দুটো জিনিস জানা খুব গুরুত্বপূর্ণ। ডেপ্রিসিয়েশন হলো ফিক্সড অ্যাসেট, যেমন লাইক ফার্নিচার অ্যান্ড আলমিরা। এই দুটো জিনিস যদি কেনে, দুটো জিনিস বলে নয়, যে কোনো ফিক্সড অ্যাসেট যদি কোম্পানি কেনে, তবে সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে যখন দিন যেতে থাকে, বছরের পর বছর, সেটার ভ্যালু আস্তে আস্তে কমে যেতে থাকে। তো সেই ভ্যালুকে আমরা ক্যালকুলেট করতে পারি, এবং সেই যে ভ্যালুটা যেটা কমে গেছে পার্টিকুলার সময় এসে, সেই টোটাল ভ্যালুটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলি। এবং এটা আমাদের এক্সপেন্সেস হিসেবে চিহ্ন করে হিসাব খাতায় এনে আমাদের হিসাবপত্র করতে হয়। প্রফিট বা লসের স্টেটমেন্টে আমাদের এটা দেখাতে হয়। এবং অবশ্যই একটা জিনিস জানবে, প্রতিষ্ঠান তার কাস্টমারদের যে সমস্ত ধারে যে সমস্ত গুডস বা সার্ভিসেস যেটা হোক না কেন বিক্রয় করে থাকে, তো তো ধারে বিক্রয় করার ফলে আলটিমেটলি হয়তো 1 বছর বা 2 বছর বা পার্টিকুলার একটা একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের থেকে অন্য একটা অ্যাকাউন্টিং পিরিয়ডে যখন আসে, সে ফাইনালি বুঝতে পারে যে এই কাস্টমারটা আর কি আমাকে টাকাটা আর দেবে না, সে সেটা বুঝে যায়। সে তার সঙ্গে অবশ্যই মন কষাকষি করার মাধ্যমে কিছু করার মাধ্যমে সে আর টাকাটা সে দেবে না বলে সে প্রস্তুত হয়ে যায়। এবং যদি ওনার্সও যদি সেটা বুঝে যায়, যদি বিজনেস বুঝে যায়, তখন সেই টাকাটাকে তাকে খরচা হিসেবে দেখাতে হয়। ঠিক আছে, এটা সাধারণত ডেটরের থেকে লেস হয়। ডেটর মানে যেই সমস্ত ব্যক্তির থেকে প্রতিষ্ঠান টাকা পাবে, তো সেই ডেটরের ভ্যালুটা অ্যাকচুয়ালি কমে যায় ব্যাড ডেট লেস করলে। এবং এই ব্যাড ডেটকে আমাদের হচ্ছে রেভিনিউ স্টেটমেন্টে আমাদের এক্সপেন্সেস হিসেবেই দেখাতে হয়। আচ্ছা, আমার কোনো একটা কাস্টমারের কাছে যখন কাস্টমার আমাকে যখন আমাকে পেমেন্ট করবেন সেই গুডস কেনার খাতে, তখন সে আর কি বলতে চাচ্ছে যে আমি পুরো টাকাটা আমি দেবো না,
ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি যদি তাকে কিছু ডিসকাউন্ট দিয়ে টাকাটা রিসিভ করে থাকি, তবে এই যে আমার যে একটা মানে এক্সপেন্স হলো না, আমি ধরো 10,000 টাকা পাবো, সেখানে আমি 2,000 টাকা ওকে ডিসকাউন্ট দিয়ে 8,000 টাকা রিসিভ করলাম। তো এই যে 2,000 টাকা যে কমে গেলো, এটা তো আমার এখানে তো এটা তো ব্যবসা, এখানে ব্যবসার ক্ষেত্রে সমস্ত হিসাব খুঁটিনাটি সমস্ত কিছু দেখাতে হবে। তো সেই কারণে যে 2,000 টাকা, এটাকে আমরা বলবো যে ডিসকাউন্ট অ্যালাউড। আমি বিজনেস, আমার কাস্টমার বা আমার ডেটার্সের কাছে আমি তাদেরকে অ্যাকসেপ্ট করেছি এই ডিসকাউন্টটা, এইটাকে বলা হয় ডিসকাউন্ট অ্যালাউড, এবং এটাও হলো একটা এক্সপেন্সেস। এছাড়াও আদার্স এক্সপেন্সেস আছে এখানে, তোমরা দেখে নেবে, এবং কোনোটাই প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও তোমরা দেখতে পারবে বিভিন্ন লসেসগুলো এখানে দেওয়া আছে, যেই লসেসগুলো অবশ্যই নমিনাল অ্যাকাউন্টের মধ্যেই পড়বে। যেমন লস বাই থ্রেফট, লস বাই ফায়ার। লস বাই ফায়ার এর আগেই বলেছি। লস বাই থ্রেফট মানে প্রতিষ্ঠান থেকে কোনো গুডস চুরি হয়ে যাওয়ার ফলে প্রতিষ্ঠানের যেই লস হয়, সেই লসটাকে এখানে বোঝানো হয়েছে। এছাড়াও যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যে সমস্ত লসেস হয়, লাইক হয়তো ওয়ার্ল্ডে কোনো জায়গায় ফ্লাড হলো, কোথাও আর্থকুয়েক হলো, তো এই সমস্ত জিনিসপত্রের মাধ্যমে কিন্তু অবশ্যই লস হতে পারে প্রতিষ্ঠানে, তো এগুলো অবশ্যই লসেস হিসাবে আমরা বলতে পারি। এছাড়াও ফিক্সড অ্যাসেটস আমরা যে সেল করছি, যেটা ওল্ড ফিক্সড অ্যাসেট ছিল, তো সেটা সেল করে আলটিমেটলি সেটা লস আমাদের হতে পারে, ঠিক আছে, কোনো প্রফিট হবে না, তো আলটিমেটলি এটাও একটা লস। সমস্ত লসেসই কিন্তু নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। এবার দেখো যে সমস্ত ইনকামসগুলো দিয়েছে এখানে, তো কোনো একটা প্রতিষ্ঠানের প্রাইমারি ইনকাম কী হয়, সে যেই গুডসগুলো প্রোডাকশন করছে বা গুডস যে সমস্ত সে পারচেস করছে, বা সেই প্রতিষ্ঠান যদি সার্ভিস রেন্ডারিং কোনো প্রতিষ্ঠান হয়, তবে সেক্ষেত্রে গুডস বা সার্ভিসেস সেল করার মাধ্যমে যেই তাদের রেভিনিউটা হচ্ছে, তো সেলস ইজ আ ইনকাম। এছাড়া সার্ভিস ইনকাম দেখতে পাচ্ছ, এটাও একটা ইনকাম। আমি ইনকামগুলো পরপরই বলছি। যেমন তোমরা এখানে দেখতে পারবে ইন্টারেস্ট রিসিভড মানে সে কোথাও ইনভেস্টমেন্ট করেছিল, সেই ইনভেস্টমেন্টের পরিবর্তে তাকে ইন্টারেস্ট দিয়েছে, সেটা একটা ইনকামস। এছাড়াও ডিসকাউন্ট রিসিভ যেটা দেখতে পাচ্ছ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এর আগের ভিডিওতেই আমরা বললাম ডিসকাউন্ট অ্যালাউড মানে বললাম যে আমি যদি কোনো কাস্টমারের কাছে ক্রেডিটে প্রোডাক্ট বিক্রি করে থাকি, যদি আমি ক্রেডিটে বিক্রি করে থাকি, তবে সেক্ষেত্রে যখন সে আমাকে পেমেন্ট করবে, তখন তাকে আমি বললাম যে ভাই, আমি তোকে এই সামান্য ডিসকাউন্ট দিচ্ছি, এই ডিসকাউন্টের যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা তোকে দিতে হবে না। মানে 10,000 টাকা যদি কোনো একটা সেলস প্রাইস হয় কোনো একটা লটের প্রোডাক্টের, তো সেক্ষেত্রে আমি তাকে 2,000 টাকা ডিসকাউন্ট দিলাম এবং সে আমাকে 8,000 টাকা পেমেন্ট করলো, তবে সেক্ষেত্রে এই 2,000 টাকা হলো ডিসকাউন্ট অ্যালাউড। তো এইটা ডিসকাউন্ট অ্যালাউডটা কিন্তু আমি অ্যাজ আ বিজনেস, আমি একজন সাপ্লায়ার, আমি আমার কাস্টমারের সঙ্গে করছি, কিন্তু রিমাইন্ড ইট, হোয়েন আই পারচেস গুডস ফ্রম মাই সাপ্লায়ার, আই মিন মাই মহাজন, আমার যখন ওপরে যে আছে আমি তার থেকে তো মাল পারচেস করছি, তাকে আমি যখন পেমেন্ট করব, সে যখন আমাকে এরকম ডিসকাউন্ট দেবে, সেটাকে আমরা বলবো ডিসকাউন্ট রিসিভড। সিমিলারলি এটার এক্সাম্পল হতে পারে, ধরো আমার হলো ফার্নিচারের বিজনেস, তো সেক্ষেত্রে আমি আমার সাপ্লায়ারের থেকে, বা যেটাকে আমরা ক্রেডিটর বলে থাকি, সেই সাপ্লায়ার থেকে আমি ক্রেডিটে আমি হয়তো 15,000 টাকার আমি ফার্নিচার একটা ভ্যালু কিনেছিলাম। এখন পেমেন্টের টার্মসের সময় আমি বলছি যে স্যার আমাকে কিছুদিন সময় দেন, আমি পুরোটাই আপনাকে আমি পেমেন্ট করে দিচ্ছি, কিন্তু আমাকে আমার সাপ্লায়ার কি বললো, না তুমি এখনই পেমেন্ট করো, যার জন্য তোমাকে আমি একটা ফ্যাকাল্টি একটা দেবো, বা তোমাকে একটা ফেসিলিটেড আমি করব, যে তোমার 15,000 টাকা যদি ডিসকাউন্ট পুরো যদি তোমার সেলিং প্রাইসটা হয়, তবে সেক্ষেত্রে তোমাকে 15,000 টাকাই পেমেন্ট করতে হবে, কিন্তু তুমি ইনস্ট্যান্ট যদি পেমেন্ট করো, তবে তোমাকে 14,500 টাকা পেমেন্ট করলেই হবে। তো আমি মনে করলাম হ্যাঁ, তাহলে তো আমি এই সুযোগটা এই অপরচুনিটিটা আমি ছেড়ে লাভ নেই, তো সেক্ষেত্রে আমি তাকে 14,500 টাকা পেমেন্ট করে দিলাম, এবং বাকি যেই ব্যালেন্স 500টা, এই 500টা আলটিমেটলি তো এই 500টা আমি তাকে দিলাম না, তবে এই 500টা আমার দেওয়ার কথা ছিল। এখন এই 500 টাকাটাকে তো আমার ইনকাম হিসেবে দেখাতে হবে, তো সেই কারণে কিন্তু এটা রেভিনিউ স্টেটমেন্টে আমরা ইনকাম হিসাবে দেখি থাকি যে ডিসকাউন্ট রিসিপ্টটা। এছাড়াও দেখো আছে কমিশন রিসিভড, রেন্ট রিসিভড, ডিভিডেন্ড রিসিভড অ্যান্ড প্রফিট অন সেল অফ অ্যাসেটস। মিনস ওল্ড একটা ফার্নিচার বিক্রি করার মাধ্যমে, ওল্ড একটা অ্যাসেটস বিক্রি করার মাধ্যমে আমরা যেই যদি প্রফিট হয়ে থাকে, তো সেটা আমাকে ইনকাম হিসাবে দেখাতেই হবে। তো বেসিক্যালি সমস্ত ইনকামই নমিনাল অ্যাকাউন্ট, ও প্রফিট অন সেল অফ অ্যাসেটস তো অবভিয়াসলি নমিনাল অ্যাকাউন্ট হিসেবেই পরিগণিত হবে। এছাড়া আদার্স অপারেটিং কিছু ইনকামস আছে,
অন্যান্য বিভিন্ন ইনকাম হতে পারে, তো সেগুলো সমস্ত কিছু নমিনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে। এখন আমরা বলবো যে গেইনস সম্পর্কে কী হতে পারে। গেইনস সম্পর্কে যেগুলো হতে পারে দু একটাই যেমন ইম্পর্টেন্ট, যেমন প্রফিট অন রেডেমশন অফ ইনভেস্টমেন্ট, এটা একটা আছে, গভর্নমেন্ট গ্র্যান্ট রিসিভড, এছাড়াও ইন্স্যুরেন্স ক্লেম রিসিভড। মনে করো ধরো কোনো একটা ফিক্সড অ্যাসেট আমি ইন্স্যুরেন্স করে রেখেছি, তো আলটিমেটলি একটা টাইমে গিয়ে একটা নির্দিষ্ট সময় গিয়ে সেটা দেখা গেলো ডিস্ট্রয় হয়ে গেল আমার, ঠিক আছে। সেটা ডিস্ট্রয় হয়ে যাওয়ার ফলে সেটার ভ্যালু ধরো 15,000 টাকা ছিল, ঠিক আছে। এখন আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে 10,000 টাকা ক্লেম করলো। এই যে আমি 10,000 টাকা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পেলাম, এটি হলো ইন্স্যুরেন্স ক্লেম রিসিভড অ্যাজ আ গেইনস অর ইনকাম ইউ ক্যান সে। এখন বলবো রিয়েল অ্যাকাউন্টসের কথা। যে সমস্ত প্রতিষ্ঠানে ট্যাঞ্জিবল অ্যাসেটস, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস অ্যান্ড ফিক্টিরিয়াস অ্যাসেটসগুলো হয়, সেগুলোই আসলে রিয়েল অ্যাকাউন্ট, এবং সেই সম্পর্কে একটা লিস্ট দেবো, এখান থেকে তোমরা দেখে নাও ভালো করে। দেখো, বিজনেসে ট্যাঞ্জিবল অ্যাসেটস বলতে বোঝায় যে সমস্ত অ্যাসেটসগুলোকে আমরা ছুঁতে পারি, আর সিমিলারলি ইনট্যাঞ্জিবল অ্যাসেটস বলতে বোঝায় যেগুলোকে আমরা সাধারণত ছুঁতে পারি না, বাট স্টিল তারা অ্যাসেটস। ট্যাঞ্জিবল অ্যাসেটসের মধ্যে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আছে, ফার্নিচার অ্যান্ড ফিক্সচার্স আছে, অফিস ইকুইপমেন্টস আছে, ইনভেন্টরি যেটা সে যার মাধ্যমে সে ব্যবসা করছে, স্টক বিক্রি করছে, তার জন্য তো সে সেল করছে, তো আলটিমেটলি সেটাও একটা ট্যাঞ্জিবল অ্যাসেটস, ঠিক আছে। ইনট্যাঞ্জিবল অ্যাসেটস বলতে বোঝায় সাধারণত দেখো যেগুলোকে ছোঁয়া যায় না, যেমন গুডউইল। কোনো একটা প্রতিষ্ঠানের কতটা গুডউইল, এর বাংলা অর্থ হলো সুনাম। কোনো একটা প্রতিষ্ঠান কতটা ব্র্যান্ড, তার আইডেন্টিটি আছে কতটা ব্র্যান্ডের, কতটা তার সুনাম আছে, তো ইট ইজ কল্ড গুডউইল। সো গুডউইলকে কিন্তু ক্যালকুলেট করা যায়, এটা কিন্তু একটা অ্যাসেটস, কিন্তু যেটাকে ছোঁয়া যাবে না। এছাড়াও প্যাটেন্টস আছে, ট্রেডমার্কস আছে, ঠিক আছে। এছাড়াও কপিরাইটস আছে, একটা অন্যতম একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। তো এইগুলো হলো রিয়েল অ্যাকাউন্ট। দেখো, এখন আমরা বলবো যে কোন সমস্ত অ্যাকাউন্টগুলো পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে এবং পার্সোনাল অ্যাকাউন্টকে দুভাগে ভাগ করা যায় সেই সম্পর্কেও বলবো। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে কিছু ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট পড়ছে যেগুলি হলো অ্যাকাউন্টস অফ ইন্ডিভিজুয়ালস, মিনস কারো নাম দিয়ে যে সমস্ত অ্যাকাউন্টগুলো হয়, যেমন রাম, শ্যাম, মোহন, শুভম, সৌরভ, সোহন, সাগনিক, লাইক দ্যাট। আচ্ছা, এই সমস্ত যে সমস্ত ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্টস আছে, এগুলো সাধারণত এরা ডেটর এবং ক্রেডিটর হওয়ার সম্ভাবনা এদের বেশি আছে, মানে ডেটর ও ক্রেডিটরই অ্যাকচুয়ালি এরা হয়ে থাকে। পার্সোনাল অ্যাকাউন্টেরই আর একটা ভাগ হলো আর্টিফিশিয়াল পার্সোনালস অ্যাকাউন্ট। সো সেই সম্পর্কে একটা লিস্ট দিচ্ছি, ভালো করে দেখবে। দেখো, আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট হলো সেই সমস্ত অ্যাকাউন্টসগুলি স্পেসিফিক্যালি যেগুলি কোনো অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করে, যাকে আর্টিফিশিয়ালভাবে বানানো হয়। যেমন কোনো কোম্পানিজ, আমরা জানি যে কোনো অ্যাকাউন্টস করতে গেলে আমাদের সবার প্রথমে অ্যাকাউন্টসের মাথায় আমাদের লিখতে হয় ইন দ্য বুকস অফ অমুক কোম্পানি অর অমুক লিমিটেড প্রাইভেট, রাইট, লাইক এনি কর্পোরেশনস। সো এইগুলো যে আমরা লিখি, যে যার খাতায় আমরা বিজনেসটা করছি, এরা হলো আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্টস। যে কোনো কোম্পানিজ, যে কোনো ফার্মস, কোনো ট্রাস্ট, ঠিক আছে, যদি সেটা মানে সোসাইটাল যদি কোনো একটা প্রতিষ্ঠান হয়, তবে সেক্ষেত্রে তাদের নাম, ক্লাবস হতে পারে, হ্যাঁ, লাইক এবিসি অ্যান্ড কোম্পানি, এরকম টাইপের যে জিনিসগুলো, এগুলো হলো আর্টিফিশিয়াল পার্সোনালস অ্যাকাউন্ট। এবং আর এক ধরনের একটা পার্সোনাল অ্যাকাউন্ট হয় যেটাকে আমরা বলি রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। তো সেই সম্পর্কে ডিটেলে এখন বলবো। দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা জানা অবশ্যই প্রয়োজন প্রতিটা স্টুডেন্টকে। এইটা না জানলে তার বেস ক্লিয়ার হবেই না, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট কোনগুলো। চলো দেখা যাক। দেখো, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট সম্পর্কে যদি তোমাদের জানতে হয়, তবে কিছু কিছু আইটেমসগুলো তোমাদের বুঝতে হবে। দেখো, আমি এখানে লিখে রেখেছি কিছু কিছু আইটেম, সে সম্পর্কে আগে ভালো করে বোঝার চেষ্টা করি, তারপরে বুঝবো যে এগুলোকে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট কেন বোঝা হচ্ছে। যদি এই আইটেমগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো, বা যদি বুঝতে পারো, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে এই কটা আইটেম সম্পর্কে, এবং আরও কিছু আইটেম আছে যেগুলোকে আমি বলে দেবো এর সঙ্গে রিলেটেড, সেগুলো এই সমস্ত আইটেমগুলো বুঝলে অবশ্যই বুঝতে পারবে যে এগুলো কেন রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট হবে। প্রথমে আছে আমাদের আউটস্ট্যান্ডিং স্যালারি, তারপরে আছে ইন্টারেস্ট রিসিভেবল, অ্যাডভান্স টু এমপ্লয়, লোন, অ্যাকুরেট ইনকাম, বিল রিসিভেবল অ্যান্ড বিল পেয়েবল। ওকে, দেখো, আউটস্ট্যান্ডিং স্যালারি বলতে কি বোঝায়। আমি আমার বিজনেস অর্গানাইজেশনে আমি আমার সমস্ত এমপ্লয়ীদের ওয়েজেস বা স্যালারি প্রদান করি, বা ধরো আমার ফিক্সড একটা, আমি যে ঘর ভাড়াটা নিয়েছি তার জন্য একটা
ফিক্সড রেন্ট হিসেবে আমাকে দিতে হয়, তো সেই রেন্ট আমাকে দিতে হয়। এখন আমি কিছু কিছু এমন এমপ্লয়িজ আছে বছরের শেষে গিয়ে মনে করো 2 মান্থ বা 3 মান্থের জন্য আমি ওদের পেমেন্ট করলাম না, তাদের স্যালারি বা ওয়েজেসটা দিলাম না তাদের, তখন সেটাকে আমরা বলবো আউটস্ট্যান্ডিং। আচ্ছা, এছাড়া এরকমও হতে পারে, যেমন দেখতে পারবে এখানে অ্যাডভান্স টু এমপ্লয়। অ্যাডভান্স টু এমপ্লয়, অ্যাডভান্স টু এমপ্লয় মানে মনে করো আমি মনে করলাম কোন একটা সিচুয়েশনকে আমি লক্ষ্য করলাম, এবং সিচুয়েশনটাকে লক্ষ্য করে আমার মনে হলো যে আমার এমপ্লয়ীদের বা আমার এই পার্টিকুলার কিছু এমপ্লয়ীদের ওদের যেই স্যালারি বা ওয়েজেসটা হবে আমরা সেটা আগে থেকেই দিয়ে দেওয়া পারবো। সেক্ষেত্রে আমি যাদের 2 মান্থস বা 3 মান্থসের ক্ষেত্রে আমি তাদেরকে আগে থেকেই তাদের ওয়েজেস বা স্যালারিটা পেমেন্ট করে দিলাম, বা আমি ধরো রেন্ট দেবো, রেন্টের ক্ষেত্রেও আমি 2 মাসের জন্য আলাদাভাবে সেটা আগে থেকেই পেমেন্ট করতে পারি। তো এটাকে আমরা বলে হয় হলো অ্যাডভান্স রেন্ট বা অ্যাডভান্স স্যালারি বা অ্যাডভান্স ওয়েজেস, ঠিক আছে, বা ইন্স্যুরেন্স। এই অ্যাডভান্সকে আমরা প্রিপেইডও বলতে পারি। ভালো করে যে একটা জিনিস লক্ষ্য করে দেখো, অ্যাডভান্স মানে কি? অ্যাডভান্স মানে যেটা আগে থেকে। প্রিপেইড মানে কি? প্রিপেইড মানে পেইড মানে পেমেন্ট করা, আর প্রি মানে আগে। তো প্রিপেইড মানে যেটা পেমেন্ট হওয়ার আগেই আমরা পেমেন্ট করে দিই। সেরকম ইন্স্যুরেন্স যদি হয়, এরকম অনেক সময় দেখা যেতে পারে আমরা ইন্স্যুরেন্স যে গোটা অ্যামাউন্ট, ঠিক আছে, সেটা তো 12 মাসের দেওয়া দরকার, আমরা সেটাকে অনেক সময় 15 মাসেরও দিতে পারি, কোনো সময় 18 মাসেরও দিতে পারি। তো সেক্ষেত্রে এখানে 3 মাস বা এক্ষেত্রে 6 মাসের আমরা অ্যাডভান্স দিতে পারি। তো এটাকে আমরা বলি অ্যাডভান্স ইন্স্যুরেন্স বা প্রিপেইড ইন্স্যুরেন্স। তাহলে আউটস্ট্যান্ডিং স্যালারি সম্পর্কে জানলাম, আচ্ছা অ্যাডভান্স সম্পর্কে জানলাম, অ্যাডভান্স টু এমপ্লয়ি সম্পর্কে জানলাম। এখন ইন্টারেস্ট রিসিভেবল বলতে আমরা কি বুঝি? আমি কোনো একটা ফিক্সড ডিপোজিটে আমি ইনভেস্টমেন্ট করেছি, সেই ইনভেস্টমেন্টের থেকে আমাকে একটা ফিক্সড ইন্টারেস্ট রেটে আমার এভরি মান্থে আমার ইন্টারেস্ট পাওয়ার কথা। at the end of the financial period at the end of the financial পিরিয়ড বা অ্যাকাউন্টিং পিরিয়ড আমরা দেখতে পেলাম যে 4 থেকে 5 মাসের ইন্টারেস্ট আমাদের রিসিভই হয়নি, ঠিক আছে। তো এইটাকে আমরা বলি ইন্টারেস্ট রিসিভেবল। মানে রিসিভেবল আর রিসিভের পার্থক্যটা বুঝতে হবে। রিসিভড মানে হলো যেটা রিসিভ অলরেডি হয়ে গেছে, আর রিসিভেবল কথাটার অর্থ হলো যেটা রিসিভ হওয়ার কথা বাট রিসিভ হয়নি, রাইট। আবার ধরো পেবেল হতে পারে কোনো কিছু। পেবেল মানে কি বোঝায়? পেবেল মানে পেইড মানে কি? পেমেন্ট হয়ে গেছে। পেবেল মানে হলো যেটা পেমেন্ট করার কথা বাট এখনো পেইড হয়নি, এখন আমি পেইড করিনি। জাস্ট লাইক ইউ ক্যান সে দ্যাট বিল পেবেল এখানে আছে। তো ইন্টারেস্ট রিসিভেবল মানে আমি কোনো একটা ফিক্সড আমি ইনভেস্টমেন্ট করেছি, সেই ইনভেস্টমেন্টের থেকে কিছু ইন্টারেস্ট আমাকে দেওয়া হয়নি কিছু মাসের জন্য, সেই ইন্টারেস্টটা আমি পাবো, তো এটাকে আমি বলি ইন্টারেস্ট রিসিভেবল। আচ্ছা, এবার আমরা জানবো লোন কি। বিজনেসের ক্ষেত্রে অপারেশনকে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দেওয়ার জন্য, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য আমরা ব্যাংকের থেকে বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের থেকে লোন নিতে পারি, ঠিক আছে। তো আলটিমেটলি লোনটা তো আমাদের একটা লায়াবিলিটি, একটা পেয়েবেল। তো সেটা একটা লোন, এটা একটা মানে লোনের ক্ষেত্রে এই মানে এই কনসেপ্টটা ছিল লোনের ক্ষেত্রে। আচ্ছা, আর একটা কি আছে দেখো, ইনকাম, যেটাকে বলছে অ্যাক্রুড ইনকাম, যেটাকে আমরা বলছি অ্যাক্রুড ইনকাম। অ্যাক্রুড কথাটার আরেকটা মানে হলো আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং মানে হলো যেটা আমার ডিউ আছে। তো অ্যাক্রুড কথাটার মানে হলো ডিউ আছে। ইনকাম মানে কি? আমি যেই ইনকামটা পাওয়ার কথা ছিল তার মধ্যে কিছু ইনকাম আমার পাওয়ার কথা কিন্তু এখনো পাইনি, যেটা ডিউ। তো এটাকে বলা হয় অ্যাক্রুড ইনকাম, ঠিক আছে। আচ্ছা, এবার দুটো কনসেপ্ট সম্পর্কে জানবো, একটা হলো বিল রিসিভেবল, একটা হলো বিল পেবল। বিল রিসিভেবল কাকে বলা হয়, বিল পেবল কাকে বলা হয়? আচ্ছা, আমার কাস্টমারদের আমি কোনো একটা চালানে 1,05,000 টাকার গুডস আমি সেল করেছি,
ক্রেডিটে করেছি, ধারে বিক্রয় করেছি। কাস্টমার আমাকে কি করলো, একটা হুন্ডি লিখে দিল, বা এটাকে এক্সচেঞ্জও বলা যায় ইংলিশে। সে আমাকে বলে দিল এইটুকু পার্টিকুলার সময়ের মধ্যে আপনার পেমেন্ট হয়ে যাবে। তো এই যে হুন্ডিটা লিখে দিল, যার মাধ্যমে সে আমাকে প্রমিস করলো পেমেন্ট করার, অ্যাজ আ সে আমার কাস্টমার আর আহ, আমি তার হলো সাপ্লায়ার আর সে আমার কাস্টমার। তো কাস্টমারের কাছে ক্রেডিটে মাল বিক্রি করলাম, সে আমাকে নির্দিষ্ট প্রমিস দিল যে এই সময়ের মধ্যে আমি আপনাকে পেমেন্ট করে দেবো একটা হুন্ডির মাধ্যমে। তো এই হুন্ডিটাকে আমরা বলবো হলো বিল রিসিভেবল, মানে ক্রেডিটে বিক্রয় করেছি, কোনো গুডস বিক্রয় করেছি, আলটিমেটলি যেই অ্যামাউন্টটা বিক্রি করেছি সেটা আমি পাবো বাট পাইনি। রিসিভেবল মানে রিসিভ করার কথা কিন্তু হয়নি, মানে রিসিভ হয়নি এখনো, তো এটা হলো বিল রিসিভেবল। আচ্ছা বিল পেবল কি, বিল পেবল কি উল্টো বিল রিসিভেবল। যেমন যেমন এটা আমার বিজনেস আর এটা আমার ওপরতলার বিজনেস, এটা আমার সাপ্লায়ার। সাপ্লায়ার থেকে যদি আমি গুডস যদি পারচেস করি, তবে সেই ক্ষেত্রে মনে করলে আমি ক্রেডিটে পারচেস করেছি, ধারে পারচেস করেছি, সেই ক্ষেত্রে আমি আমার সাপ্লায়ারকে বললাম যে আমি এই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার পেমেন্টটা আমি করে দেবো, ঠিক আছে। তো এইটাই হলো বিল পেমেন্ট, মানে আমি আমার সাপ্লায়ারকে প্রমিস করছি যে স্যার এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার যে পেমেন্ট করার কথা আছে আমি পেমেন্ট করে দেবো। তো সেরকম ভাবে দেখো ট্রামের সঙ্গে মিলে যাচ্ছে বিল পেয়েবল। পেয়েবল মানে যেটা পেমেন্ট করার কথা বাট এখনো করিনি, বিল পে করতে হবে, তো এটা হলো বিল পেয়েবল। আমরা এই সম্পর্কে জানলাম, ঠিক আছে। এখন জানবো যে এগুলো কেন রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে। দেখো দেখো এই সমস্ত জিনিসগুলি কেন রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, সেটা জানার জন্য আমাদের একটা জিনিস দেখতে হবে। ধরো মনে করলাম আউটস্ট্যান্ডিং স্যালারির ক্ষেত্রে দুটো জিনিস কম্পারিজন করতে হবে, ভালো করে লক্ষ্য করো। এখানে আমি লিখলাম স্যালারি, এখানে লিখলাম আউটস্ট্যান্ডিং স্যালারি। নিশ্চয়ই আউটস্ট্যান্ডিং স্যালারি মানে কি বোঝা যায় সেটা নিশ্চয়ই বুঝতেই পেরেছো। স্যালারিটা আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, স্যালারিটা আমি দেখাচ্ছি টু স্যালারি, ঠিক। এই স্যালারিটা দেখানোর মধ্যে আমি কি বলতে যাচ্ছি, আমি প্রফিট বা লস কোন একটা পিরিয়ডে কত প্রফিট বা লস হবে সেটা বের করার জন্য স্যালারিকে একটা এক্সপেন্সেস, তো স্যালারি তো তার জন্য এক্সপেন্সেস হিসাবে দেখে আমি প্রফিট বা লস আমি বের করে নিচ্ছি। বাট এই স্যালারিটা কি কোনো পিপলকে, কোনো পিপল বা কোনো ওয়ার্কারকে রিপ্রেজেন্ট করছে? উত্তরটা একদিকে যেমন হ্যাঁ আর একদিকে যেমন না। অবশ্যই আমি তো স্যালারি আমার ওয়ার্কারদেরই দিয়েছি, তাহলে অবভিয়াসলি সেটা পার্সনদেরই, মানে পার্সন বা ব্যক্তিদেরই এটা রিপ্রেজেন্ট করছে। তাহলে এটা নমিনাল অ্যাকাউন্ট কেন, তাহলে এটা পার্সোনাল অ্যাকাউন্ট না কেন? না, আমার আমি বিজনেস চালানোর জন্য আমি প্রতিষ্ঠানের লেবারকে নিযুক্ত করেছি, তবে সেক্ষেত্রে আমার আমার তো লেবারের খাতে পিপলকে দেখলে হবে না, ওয়ার্কার্স কারা কারা আছে, ওয়ার্কার্স শুভম, ওয়ার্কার্স অমিত, ওয়ার্কার্স সঞ্জীবন, এদেরকে তো আমার দেখলে হবে না, আমি লেবারকে নিযুক্ত করেছি, তবে সেক্ষেত্রে লেবারের কস্টটাকে আমাকে দেখতে হবে, ঠিক আছে। এখানে পিপল কোনো ফ্যাক্টর না, স্যালারি। তো তার জন্য আমি স্যালারি অ্যাজ এ এক্সপেন্সেস হিসাবে আমি কিন্তু প্রফিট বা লসটা বের করে নিয়েছি, যেখানে কোনো স্যালারিটা কিন্তু কোনো পার্সনকে রিপ্রেজেন্ট করছে একদমই না, আমার লেবার কস্টটাকে রিপ্রেজেন্ট করছে স্যালারি, ইনডাইরেক্ট যে লেবার সেটাকে রিপ্রেজেন্ট করছে স্যালারি। আচ্ছা এবার চলে আসি আউটস্ট্যান্ডিং স্যালারির ক্ষেত্রে। আচ্ছা আউটস্ট্যান্ডিং স্যালারির ক্ষেত্রে একটা জিনিস তোমরা দেখো, যদি আউটস্ট্যান্ডিং স্যালারির কথা বলি, আমি বিজনেস, এবার আমি যদি আউটস্ট্যান্ডিং স্যালারির কথা বলি, তবে সেক্ষেত্রে আমার মাথায় প্রথমে আসবে বছরের, ধরো এই বছরটা শেষ হয়ে গেল, মানে যে বছরের কথা বলছিলাম এই বছরে আমি এই ব্যক্তিকে, আমার এই ব্যক্তি বা এই ওয়ার্কারদের কাছে আমার এত এত মানে এতটা স্যালারি আমার ডিউ আছে, তো আমার তো মাথায় হেঁটে গেছে, তার মানে এই স্যালারিটা আমার পরের বছর যখন এন্ট্রি করবো সেই মান্থে হয়তো ফার্স্ট মান্থ বা সেকেন্ড মান্থ যে কোনো মান্থে হোক না কেন আমাকে একটা পেমেন্ট করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে, আমি এজ এ বিজনেসের ওনার আমাকে মাথায় অবশ্যই রাখতে হবে। তো তখন কিন্তু আমি মনে রাখবো যে আমার যেই এমপ্লয় এ
এমপ্লয় এক্স, এমপ্লয় ওয়াই, এমপ্লয় জেড। তখন আমাদের এদের কথা মাথায় রাখতে হবে। আমার কাছে মনে করো 1000টা এমপ্লয় আছে, আর 1000টা এমপ্লয়ের ক্ষেত্রে আমার কাছে আমাকে মনে রাখতে হবে এমপ্লয় এর কাছে 2 মান্থসের স্যালারি ডিউ আছে, এমপ্লয় জেড এর কাছে 1 মান্থের স্যালারি ডিউ আছে, আর এমপ্লয় ওয়াই এর কাছে 6 মান্থসের স্যালারি ডিউ আছে, এমপ্লয় এক্স এর কাছে 3 মান্থসের স্যালারি ডিউ আছে। তার মানে আলটিমেটলি আউটস্ট্যান্ডিং স্যালারির কথা বললেই কিন্তু আমাদের কোন কোন মানে ওয়ার্কারের কাছে আমার লায়াবিলিটি আছে সেই কথা অটোমেটিক্যালি মাথার মধ্যে চলে আসছে। তার মধ্যে তার মানে এটাই হলো আউটস্ট্যান্ডিং স্যালারি এই সমস্ত ব্যক্তিদের রিপ্রেজেন্ট করছে। তার জন্য হলো আউটস্ট্যান্ডিং স্যালারিকে আমরা রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট বলে থাকি। ইন্টারেস্ট রিসিভেবল, ঠিক আছে। তো সিমিলারলি আমরা এখানে দুটো জিনিস লিখবো, একটা হলো ইন্টারেস্ট, একটা হলো ইন্টারেস্ট রিসিভেবল। রিসিভেবল, এবার এই যে ইন্টারেস্টটা আমরা দেখতে পাচ্ছি না, এই ইন্টারেস্টটা কি? ইন্টারেস্ট এক্সপেন্স না ইনকাম? ইন্টারেস্ট একটা ইনকাম। এবার আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমি এখানে লিখছি বাই ইন্টারেস্ট সামথিং অ্যামাউন্ট। তার মানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমি যে ইন্টারেস্টটা লিখলাম, ঠিক আছে, এই ইন্টারেস্টটা কি রিপ্রেজেন্ট করছে যে আমি কোথা থেকে মানে কোথায় ইনভেস্টমেন্ট করেছিলাম তার প্রতি ইন্টারেস্ট পেয়েছি? না, এই ইন্টারেস্টটা রিপ্রেজেন্ট করছে যে প্রফিট বা লস বের করব, তার জন্য আমি একটা ইনকাম হিসেবে রেখে দিলাম। অথচ দেখো ইন্টারেস্ট যে রিসিভেবলটা আছে না, ইন্টারেস্ট রিসিভেবল বললে তৎক্ষণাৎ তোমার মাথার মধ্যে এটাই চলে আসবে যে আমি এখানে ইনভেস্টমেন্ট করেছিলাম, এখান থেকে আমার এই ইন্টারেস্টটা পাওয়ার কথা ছিল বাট পাইনি আমি। হ্যাঁ, তো ইন্টারেস্ট রিসিভেবল, তখন সেটাকে আমি বলছি ইন্টারেস্ট রিসিভেবল। তার জন্য এটাকে আমরা বলবো রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট where interest is called as nominal account। ঠিক আছে, বুঝলে ভালো করে, ইন্টারেস্ট আলাদা অ্যাকাউন্ট, ইন্টারেস্ট রিসিভেবল আলাদা অ্যাকাউন্ট। কেন সেটা তো আমি এখনই বললাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আউটস্ট্যান্ডিং স্যালারি হলো, ইন্টারেস্ট রিসিভেবল হলো। চলে আসি অ্যাডভান্সে। আমি যখন কোনো আমার এক্সপেন্সেস আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখো দুটো জিনিসের কথা আমি বলছি, একটা এক্সপেন্সেস এর কথা বলবো আর একটা ইনকামের কথা বলবো অ্যাডভান্সের ক্ষেত্রে। অ্যাডভান্স বা প্রিপেইড দুটো আমরা বলতে পারি। এটা যেমন ইনকামে হতে পারে, যেমন তারপর এক্সপেন্সেসও হতে পারে। আর ওয়ার্কার ও, ওয়ার্কার বি, ওয়ার্কার ডি, এই তিনটে ওয়ার্কারকে আমি অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বরের স্যালারি পেইড করে দিলাম আগের থেকে, অ্যাডভান্সে পেমেন্ট করে দিলাম। তবে সেক্ষেত্রে আমি যেই মাসে ধরে পেমেন্ট করে দিলাম, তার মানে আমাকে মাথায় রাখতে হবে যে এই আমার এমপ্লয়ি আছে যাদেরকে আমি এই এই অ্যাডভান্স দিয়ে আমি তাদেরকে স্যালারি পেমেন্ট করে দিয়েছি। যদি আমি না মাথায় রাখি তাহলে কি হবে? মাথায় না রাখলে যদি আমি ভুল করে আমি আবার পেমেন্ট করে দিই তখন তো আমারই লস হয়ে যাবে। তো সেই কারণে দেখো এই ব্যক্তির তাকে মাথায় রাখতে হবে, ব্যক্তি ও, ব্যক্তি বি, ব্যক্তি ডি, যারা আমার ওয়ার্কার, এই ওয়ার্কারদের আমি অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছি। তার মানে এই যে অ্যাডভান্স যে স্যালারিটা সেটা কিন্তু এই ব্যক্তিকে রিপ্রেজেন্ট করছে। তো সেই কারণেই যে সমস্ত শুধু স্যালারি বলে না, রেন্ট আছে, আদার যে সমস্ত এক্সপেন্সেস আছে না, অ্যাডভান্স এক্সপেন্সেস, তো সেগুলো ব্যক্তিদেরই রিপ্রেজেন্ট করে, ব্যক্তি বা ইনস্টিটিউশন, ঠিক আছে। তো যেহেতু এটা রিপ্রেজেন্ট করছে ব্যক্তিদের, তো তার জন্য এটা হয়ে যাচ্ছে কিন্তু রিপ্রেজেন্টেটিভ পার্ট, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বলবো ইনকাম অ্যাডভান্স গুলো। আচ্ছা, আমরা মনে করি যে আমাদের বিভিন্ন খাত আছে এবং সেই খাত থেকে আমরা গ্র্যাজুয়ালি আমরা ইনকাম গুলো মানে হয়ে থাকে আমাদের বছরে। তো সেরকম খাতকে যদি হিসাব করি, যেমন এই একটা খাত, এই একটা খাত, এই একটা খাত, এই একটা খাত, যে এই সমস্ত খাতের মাধ্যমে আমার ইনকাম হয়ে থাকে বিজনেসের, মানে মানে ইনকাম হয়ে থাকে মানে কি, মানে আমার আমার প্রফিটের কথা বলছি না কিন্তু, বা রেভিনিউ এর কথা বলছি না কিন্তু, ঠিক আছে। যেমন ধরো আমরা কোনো সাবস্ক্রিপশন পেতে পারি বা আমরা কোনো ডোনেশন পেতে পারি, ঠিক আছে। এখন মনে করো আমার এই যে যে খাতটা ছিল, এই খাতের থেকে আমি অ্যাডভান্সে ইনকাম পেয়ে গেছি, অ্যাডভান্স ইনকাম পেয়েছি, মানে আগে থেকেই আমার ইনকামটা রিসিভ হয়ে গেছে, ঠিক আছে।
এখন এই যে খাতটা, এটা হতে পারে কোনো পার্সন, কোনো ব্যক্তি, হতে পারে কোনো ইনস্টিটিউশন, দু রকমই হতে পারে। তো সেক্ষেত্রে আমি যখন ক্যালকুলেশন করব বা আমি যখন মানে হিসাবপত্রের দিকে তাকাবো, আমাকে দেখতে হবে যে আমি এই ব্যক্তির থেকে বা আমি এই ইনস্টিটিউশন থেকে আমি ইনকাম ইনকাম অলরেডি পেয়ে গেছি। আমি যখন হিসাব করবো যে কোন কোন খাত থেকে আমার ইনকাম গুলো এসছে, তখন আমাকে তো এর কথা মাথায় রাখতে হবে। এর কথা না মাথায় রাখলে তো আমি আলটিমেটলি, ধরো আমার ডিসেম্বরে রিসিভ হওয়ার কথা ছিল, সেটা আমার রিসিভ হয়ে গেছে জুলাই মাসে, এবং জুলাই মাসে রিসিভ হয়ে গেছে। এখন সেটার কথা ভুলে কি আমি এগোতে থাকলাম, ডিসেম্বর মাসে গিয়ে দেখলাম, হট করে দেখলাম যে এই খাত থেকে তো আমার রিসিভ হওয়ার কথা, কেন রিসিভ হচ্ছে না? কারণ আলটিমেটলি সে আমাকে প্রবলেম, তখন একটা প্রবলেম ক্রিয়েট হবে। তো সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে এই পার্সন বা এই ইনস্টিটিউশন থেকে সেই জুলাই মাসে আমার ইনকাম রিসিভ হয়ে গেছে। তো আলটিমেটলি এই যে অ্যাডভান্স ইনকাম, সেটা কিন্তু এই পার্সন বা ইনস্টিটিউশনকে রেফার করছে। তো সেই কারণে আমরা বলতে পারি যে অ্যাডভান্স যে কোনো ইনকাম, সেটাও কিন্তু রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ এগুলো পার্সন বা ইনস্টিটিউশনকে রেফার করছে। আচ্ছা, এবার চলে আসছি লোন। এবার আর বেশি ডিটেলসে বলতে হবে না, এগুলো ফটাফট করে বলে দেবো। এবার লোন, এখন লোন আমি কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা কোনো ব্যাংক থেকে নিয়েছি, পিএনবি ব্যাংক থেকে ধরো মনে করো নিয়েছি, বা অ্যাক্সিস ব্যাংক থেকে ধরো লোন নিয়েছি। তো সেক্ষেত্রে আমার অবশ্যই ব্যাংকের নামগুলো আমার মাথায় আসবে, কোথা থেকে আমি লোন নিয়েছি, আমার একটা লায়াবিলিটি। তো সেই ক্ষেত্রে এটা রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট অবশ্যই হচ্ছে। আবার অ্যাক্রুড ইনকামের কথা আমি বললাম। আচ্ছা, বিল রিসিভেবল, বিল রিসিভেবল বললে তো আমার মনে পড়ে যাবে, ধরো আমি প্রতিষ্ঠানে তো বিভিন্ন মানে গুডস পারচেজ করি, সেগুলোকে সেল করার জন্য। ঠিক আছে, এখন আমাকে তো একটা সাপ্লাইয়ের মধ্যে সীমাবদ্ধ হলে চলবে না, আমার তো বিভিন্ন সাপ্লায়ার থেকে গুডস পারচেজ করতে হবে না, বিভিন্ন মার্কেটে বিভিন্ন সাপ্লায়ার থেকে গুড পারচেজ করতে হবে, তবে তো আমার মালের ভোল্ট হবে, তবে তো আমার যে গুডসটা আছে না, সেই গুডস বা স্টকের একটা ভোল্ট তৈরি করতে হয়, তবে আমার স্টকের ভোল্ট তৈরি হবে। এখন অনেকগুলো আমার সাপ্লায়ার আছে যে আমাকে মাল সাপ্লাই করে থাকে। তো সেক্ষেত্রে এই যে বিল রিসিভেবল আছে, আমাকে মাথায় রাখতে হবে আমি কোন সাপ্লায়ার থেকে আমি মালটা পারচেজ করেছিলাম। ঠিক আছে, সরি 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 একটুখানি আমার ভুল হয়ে গেল, এটা বিল পেমেন্টের কথা অ্যাকচুয়ালি হবে আমি যেটা বলছি। হ্যাঁ, যে আমি বিভিন্ন সাপ্লায়ার থেকে ধরো মাল পারচেজ করি, তো সেই ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে পার্টিকুলার এই সাপ্লায়ার ক্ষেত্রে আমার এই বিলটা পেয়েবেল। তো সেই ক্ষেত্রে এই বিল যে পেয়েবেল, সেই সাপ্লায়ারের কোনো নাম আছে এ, ধরো তার নাম এ বা বি বা সি হতে পারে বা ডি হতে পারে। তো এই নামগুলোকে রিপ্রেজেন্ট করে। বা ধরো আর্টিফিশিয়াল কিছু কোনো ইনস্টিটিউশন, বা আমি এই কোম্পানি থেকে কিনেছি, বা এই প্রাইভেট লিমিটেড থেকে আমি কিনেছি, বা এই কর্পোরেশন থেকে আমি কিনেছি। তো আলটিমেটলি কিন্তু এই যে বিল পেবেল, সেটা কিন্তু কোনো পার্সন বা আর্টিফিশিয়াল কোনো ইনস্টিটিউশনকে রিপ্রেজেন্ট করছে। তো যার জন্য এটাকে আমরা বলতে পারি যে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, সেরকম ভাবে বিল রিসিভেবল সম্পর্কে আশা করি কিছু বলার দরকার নেই, যে আমি আমার কাস্টমারকে ক্রেডিটে মাল বিক্রি করেছি। এখন আমার একটা কাস্টমার নেই, আমার 1000টা কাস্টমার আছে, তার মধ্যে আমি কাকে আমি ধারে বিক্রয় করেছি। তো অবভিয়াসলি তার নাম তো আমাকে মাথায় রাখতেই হবে। নাম না মাথায় রাখলে হবে কি করে, সে আমার ডেটার। ঠিক আছে, আমি কোন ডেটার কাছে আমার যে বিল রিসিভেবলটা আমার আছে, তো সেটা মাথায় রাখতে হবে। তো সেই কারণে যেহেতু এটা নামকে রিপ্রেজেন্ট করছে, বা আমি কোনো বিজনেসের নাম ধরো বললাম, ঠিক আছে, যেমন জয়গোপাল ড্রেসেস লিমিটেড কোনো একটা ধরো প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে, আমি তাকে বিক্রি করেছি, তবে সেক্ষেত্রে এই যে বিল রিসিভেবল, সেটা হলো জয় গোপাল ড্রেসেস প্রাইভেট লিমিটেডকে রিপ্রেজেন্ট করছে। তো তার জন্য এটা হলো রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। কিন্তু আর একটা জিনিস যেটা জানার দরকার, যে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট একটা তো হয় রিলেটেড টু অ্যাসেটস, আর একটা হতে হয় রিলেটেড টু লাইবিলিটি। ঠিক আছে, যেমন তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে কটা আমি আইটেম, এই যে 7টা আইটেম আমি লিখেছি, এগুলো কিন্তু হয় আমার লাইবিলিটিকে রিপ্রেজেন্ট করছে, নয় আমার অ্যাসেটসকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এখন এইগুলোর মধ্যে যে সমস্ত থিংস গুলি অ্যাসেটকে রিপ্রেজেন্ট করছে, সেগুলো সাধারণত ডেবিট ব্যালেন্স হয়, এবং যেগুলো সাধারণত লায়াবিলিটিকে রিপ্রেজেন্ট করছে, সেগুলো ক্রেডিট ব্যালেন্স হয়। অন স্পট তোমাদের উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে আউটস্ট্যান্ডিং স্যালারিটা আছে, স্যালারি ডিউ, তার মানে আমার একটা লায়াবিলিটি। তার মানে এইটা আমার লায়াবিলিটিকে এল দিয়ে আমি লিখছি, অ্যাসেটকে আমি এ দিয়ে লিখছি, তার মানে এটা আমার লায়াবিলিটিকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, ইন্টারেস্ট রিসিভেবল মানে আমি ইন্টারেস্টটা পাবো। এখন আমার কাছে আমি এখন পাচ্ছি না, বাট আলটিমেটলি আমি গিয়ে পেয়ে যাব। এখন আমি যদি ইন্টারেস্ট পরে গিয়ে পাই,
এটা কি হতে পারে, এটা অ্যাজ ইনকাম হিসেবে আমরা বলতে পারি, ইনকামটা হিসেবে বলতে পারি। তো সেই কারণে অবভিয়াসলি এটা অ্যাসেট, লায়াবিলিটি নয়, আমাদের কোনো দায় নেই। আচ্ছা, অ্যাডভান্স টু এমপ্লয়, এমপ্লয়কে মানে আমার যে এমপ্লয় মানে কি ওয়ার্কার্সকে যে অ্যাডভান্সটা আমি দিয়ে দিয়েছি, তো আলটিমেটলি আমি কি করেছি দিয়ে, আলটিমেটলি আমার ওয়ার্কারদের আমি যদি অ্যাডভান্স দিয়ে দিয়েছি, তার মানে আমার যে দায়টা ছিল সেই দায় থেকে আমি মুক্ত। তো দায় থেকে যদি আমি মুক্ত হই, তার মানে আমি কি, তার মানে দায় থেকে মুক্ত মানে সেটা আমার অ্যাসেট। ঠিক আছে, তাহলে সেটা আমার অ্যাসেটস হয়ে যাচ্ছে। আচ্ছা, লোন, অবভিয়াসলি লোন মানে তো সবাই যেন, আমাকে নিশ্চয় বলতে হবে না, লোন মানে লায়াবিলিটি। অ্যাক্রুড ইনকাম মানে কি, ইনকামটা আমার ডিউ আছে, ইনকাম ডিউ মানে কি, ইনকাম ডিউ মানে ইনকামটা আমি পরে গিয়ে পেয়ে যাব, এটা আমার নিশ্চয় লায়াবিলিটি নয়, এটা অ্যাসেট। আচ্ছা আচ্ছা, বিল রিসিভেবল যেটা আছে, বিল রিসিভেবল মানে কি, বিল রিসিভেবল আর বিল পেমেন্ট, বিল রিসিভেবল মানে হলো আমি পয়সা পাবো, আমি টাকা পাবো, আমি অ্যামাউন্ট পেয়ে যাব, আমি অ্যামাউন্ট পাবো, তো সেই কারণে এটা অ্যাসেট, এটা আমার লায়াবিলিটি নয়। বিল পেবেল মানে আমাকে পেমেন্ট করতে হবে, তাহলে এটা আমার লায়াবিলিটি, এটা আমার লায়াবিলিটি। আচ্ছা, এর পরের ভিডিওতে আমরা আমরা ডেবিট আমরা ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেম নিয়ে আলোচনা করব এবং গোল্ডেন রুল নিয়ে আলোচনা করব। বাট এটা যেহেতু দেখালাম, তার জন্য একটা জিনিস রিমাইন্ড করে নাও, ঠিক আছে, মানে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট এগুলো কিছু কিছু লায়াবিলিটিকে রিপ্রেজেন্ট করে, কিছু কিছু অ্যাসেটস কে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এখন এগুলোর মধ্যে কার কোনটা ব্যালেন্স, কার ডেবিট ব্যালেন্স, কার ক্রেডিট ব্যালেন্স, ঠিক আছে। ন্যাচারালি কি হয়, যেগুলো লায়াবিলিটিস এর সঙ্গে মিল খায় সেগুলো তো ক্রেডিট ব্যালেন্স, আর যেগুলো অ্যাসেটস এর সঙ্গে মিল খায় সেগুলো হলো ডেবিট ব্যালেন্স, ঠিক আছে। তো লায়াবিলিটি হলো ক্রেডিট ব্যালেন্স, এটা মানে আউটস্ট্যান্ডিং স্যালারি ক্রেডিট ব্যালেন্স রিপ্রেজেন্ট করবে। অ্যাসেট হলো ডেবিট ব্যালেন্স, এটাও অ্যাসেট, এটা ডেবিট ব্যালেন্স। লোন লায়াবিলিটি ক্রেডিট ব্যালেন্স, অ্যাক্রুড ইনকাম অ্যাসেটস, তার মানে এটা ডেবিট ব্যালেন্স। আচ্ছা, বিল রিসিভেবল অ্যাসেটস, তাহলে এটা ডেবিট ব্যালেন্স। আচ্ছা, বিল পেবল হলো লায়াবিলিটি, তো সেখানে একটা ক্রেডিট ব্যালেন্স। আশা করি এই ভিডিওটা তোমাদের অত্যন্ত হেল্পফুল হয়েছে। এই ভিডিওতে মূলত আমরা বললাম কোনগুলো পার্সোনাল অ্যাকাউন্ট, কোনগুলো রিয়েল অ্যাকাউন্ট এবং কোনগুলো নমিনাল অ্যাকাউন্ট। আশা করি তোমরা সমস্ত ব্যাপারটাই বুঝতে পেরেছো। এরপরে নিশ্চয়ই আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এরকম ভাবেই হেল্পফুল ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই একটা লাইক করে দিও। এবং তোমাদের কোনো যদি প্রবলেম হয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, এবং এর পরের ভিডিওটা আমরা নিয়ে আসতে চলেছি যে ডবল এন্ট্রি বুককিপিং সিস্টেম নিয়ে, ঠিক আছে, এবং গোল্ডেন রুল নিয়ে, কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, এবং আমরা নিখুঁতভাবে আলোচনা করে দেবো, ঠিক আছে, কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে এবং ইচ এন্ট্রির কি জার্নাল এন্ট্রি হবে সেই সম্পর্কেও একদম নিখুঁত ব্যাখ্যা আসতে চলেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত ভিডিওগুলি হতে চলেছে এবং খুবই হেল্পফুল। আমি তোমাদের বলছি সমস্ত কনসেপ্ট ভেঙে ভেঙে বলা হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই।